হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আজকে আমরা কথা বলবো থার্মোডাইনামিক্সের পার্ট 4, যেখানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া জিনিসটা কি বলতো? যেখানে পুরো প্রসেসের ভিতরে বা পুরো ঘটনাটার ভিতরে উষ্ণতাটা বা তাপমাত্রাটা সমান থাকবে বা টেম্পারেচারটা সমান থাকবে প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা ধাপে। সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ভিতরে একটা জিনিস তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে কোন জিনিসগুলো পরিবর্তন হতে পারে? তোমাদেরকে বলা হয় নাই আমরা যে প্রসেসগুলো নিয়ে কথা বলবো শুরু থেকেই, যে সিস্টেমের ভিতরে আমরা যে সিস্টেমের ভিতরে যে জিনিসগুলো থাকবে এবং আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, সেখানে প্রথমত ছিল হচ্ছে টেম্পারেচার, তারপরে হচ্ছে প্রেশার, তারপরে হচ্ছে ভলিউম, তারপরে হচ্ছে হিট কন্টেন্ট বা হচ্ছে কিউ, যেটা হচ্ছে আমার প্রদত্ত শক্তি, যেটা আমরা দেই কিউ হিসেবে আমরা যেটা পড়ছিলাম। এটা ছাড়া আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পরে তোমাদেরকে বলতেছি। তার আগে আমরা এখানে একটু দেখে নিই যে আমি প্রথমে কি বললাম, যে এই আইসোথার্মাল প্রসেস আমরা পড়তেছিলাম। আইসোথার্মাল বা সমষ্ণ, আইসো কথাটা মানে হচ্ছে সম, আর থার্মাল মানে হচ্ছে উষ্ণতা বোঝাচ্ছে। আইসোথার্মাল, আইসোথার্মাল। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে আমরা দেখবো হচ্ছে কিভাবে প্রথমত একটা সিদ্ধান্ত জানতে পারলাম যে সেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তো এই প্রথম পয়েন্টে লিখে ফেলি, টেম্পারেচার উইল বি কনস্ট্যান্ট। টেম্পারেচার উইল বি কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে যে জিনিসগুলো চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে পি, ভি এবং কিউ। এই কিউকে বলা হয় হিট কন্টেন্ট। টেম্পারেচার, প্রেশার, ভলিউম এবং হিট কন্টেন্ট। তাহলে আমি হচ্ছে কি চেঞ্জ করতেছি? টেম্পারেচার যেহেতু আমার চেঞ্জ হচ্ছে, আমার যে জিনিস টেম্পারেচার যেহেতু আমার স্থির আছে, আমার যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে পি, ভি এবং কিউ, তিনটাই। তাহলে আমি এখানে লিখবো পি, ভি। আবার তিনটাই যে চেঞ্জ হবেই ব্যাপারটা এমন না, হতে পারে, এই কথাটা বলা হচ্ছে তোমাকে। পি, ভি, কিউ মে চেঞ্জ, এই তিনজনের মধ্যে চেঞ্জ হতে পারে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আসলে প্রসেসটা হবে কিভাবে? মানে আমি একটা কাজ করব, একটা ঘটনা ঘটবে, কিন্তু সেখানে কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না। মানে জিনিসটা আসলে কি, যে সিস্টেমটা আসলে কি, যে সিস্টেম নিয়ে আমি কথা বলার কথা, সেই সিস্টেমটা আসলে কি, সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা সিলিন্ডার নিব, সিলিন্ডারে একটা পিস্টন রাখবো, এবং আমরা বলছিলাম যে আমরা যেই ব্যবস্থাগুলো নিয়ে এখানে কাজ করি, যে সিস্টেম নিয়ে, সেই সিস্টেমটা হয় হচ্ছে বদ্ধ। কি সিস্টেম? আমরা হচ্ছে বদ্ধ সিস্টেম বা হচ্ছে ক্লোজ সিস্টেম নিয়ে কথা বলি। তাহলে ধরো এটা হচ্ছে তোমার সেই সিলিন্ডারটা, সিলিন্ডারের এটা হচ্ছে দেয়াল, বাইরের অংশ, আর এখানে হচ্ছে কি আছে, একটা পিস্টন আছে। সেই পিস্টনটা ধরো দেখতে এইরকম, হয়ে গেল পিস্টন। পিস্টনটা একটু লাল কালি দিয়ে ভালোভাবে ব্লক করে দিই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুই রকমের ঘটনা ঘটাতে পারি। আমরা হতে পারে, কাজটা এমন হতে পারে যে তুমি উপর থেকে চাপ প্রয়োগ করে তুমি হচ্ছে কি করতেছো, ওর ভিতরে যে মলিকিউলস বা গ্যাসীয় কণাগুলো আছে, আমরা গ্যাস নিয়ে কথা বলি নর্মালি, যে গ্যাসীয় কণাটা আছে সেই গ্যাসীয় কণাগুলোর মধ্যে সংকোচন করতে চাও তুমি। উপর থেকে প্রেশার দিলে সংকোচন হবে, আর উপর থেকে যদি তুমি প্রেশার রিলিজ করো বা উপরের দিকে যদি পিস্টনটাকে টান দাও, তাহলে কি হবে, এখান থেকে গ্যাস সম্প্রসারণ হবে। কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা নর্মালি এটা আন্দাজ করতে পারো যে আমি যদি জিনিসটাকে ভলিউমটাকে ছোট করে দিই তাহলে কি হওয়ার কথা, তাহলে কিন্তু টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা, তাই না? ভলিউম কমালে টেম্পারেচার বাড়ার কথা। কিভাবে কমে একটু, কিভাবে বাড়ে একটু বলো তো। বাড়ার পদ্ধতিটা হচ্ছে এরকম যে যদি ওর যেই ভলিউম যেখানে আছে, ওর যদি ভলিউম কমে যায়, তাহলে ওই ভিতরে যে কণাগুলো ছোটাছুটি করতেছিল, যে দৌড়াদৌড়ি করতেছিল, তাদের ভিতরে যে গতিশক্তিটা ছিল, সেই গতিশক্তিটা কিন্তু হয় মূলত সংঘর্ষের কারণে। যত বেশি সংঘর্ষ হবে তত বেশি একজন আরেকজনের থেকে দূরে ধাক্কা দিবে, দেয়ালের গায়ে ধাক্কা দিবে। সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? সেখান থেকে হচ্ছে আমরা ওর অভ্যন্তরীণ শক্তি বা হচ্ছে ওর ভিতরের এনার্জিটা নির্ণয় করতে পারি, এর ভিতরের অভ্যন্তরীণ শক্তিটা। তাহলে ওর যদি ভলিউম কমায় দাও, তার মানে হচ্ছে ওর অল্প জায়গার ভিতরে এখন বেশি অনুপরমাণু আছে, তাদের জন্য ছোটাছুটি জায়গা কম, তার মানে হচ্ছে তাদের মধ্যে সংঘর্ষ এখন বেশি হবে। অল্প জায়গার মধ্যে যদি বেশি লোক, তোমরা যদি 10 জন উঠতে পারে এমন একটা লিফটে যদি 12 জন উঠে যায়, তাহলে যেমন ধাক্কাধাক্কি লাগে, সেরকম একটা ব্যাপার। তো সেই রকম কাহিনীতে যদি ওর জন্য ভলিউম কমে যায়, তাহলে ধাক্কাধাক্কি বেড়ে যাবে। ধাক্কাধাক্কি বেড়ে যাওয়া মানে ওর ভিতরকার গতিশক্তি বেড়ে যাওয়া। ওর ভিতরে গতিশক্তি বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ওর টেম্পারেচার বৃদ্ধি পাওয়া। এটার একটা গাণিতিক প্রমাণও আছে। যদি তোমার এই জিনিসটা ব্যাখ্যাটা ভালো না লাগে আমি যেটা বললাম, তাহলে এটা একটা গাণিতিক প্রমাণ আছে, যেটা আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে দেখব। আর যদি তোমার এটা পছন্দ হয় তাহলে তো ভালো কথা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ভলিউম যদি আমি কমাই, তাহলে যে ঘটনাটা হওয়ার কথা সেটা হচ্ছে ওর ভলিউম বেড়ে যাওয়ার কথা। ভলিউম যদি বেড়ে যায় তাহলে, সরি, যদি আমি উপর থেকে প্রেশার দিই তাহলে ভলিউম কমে যাওয়ার কথা। কমে যাওয়ার ফলে টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা ছিল।
আমি উপর থেকে প্রেশার দেবো, ভলিউম কমবে এবং টেম্পারেচার বৃদ্ধি পাবে। কিন্তু আমি তো বলছি এটা আইসোথার্মাল প্রসেস, আমাকে টেম্পারেচারটা স্থির রাখতে হবে। তার মানে আমি উপর থেকে প্রেশারও দিব কিন্তু টেম্পারেচার আমি বাড়তে দিতে পারি না। এটা করা যায় কিভাবে বলো তো? এটা করার একমাত্র উপায় হচ্ছে তুমি যে ওয়ালটা ব্যবহার করতেছো, এই যে ওয়াল, এটা কি ছিল? এটা ছিল আমার ওয়াল। এখন তোমাদেরকে ওয়াল আমি পড়াইছিলাম, ওয়াল হতে পারে দুই রকম, একটা হচ্ছে ডায়াথার্মিক আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, বা হচ্ছে যেটার ভিতর দিয়ে তাপ সুপরিবাহী এবং তাপ অপরিবাহী। যেটা ডায়াথার্মিক ছিল সেটা তাপের সুপরিবাহী, সে হচ্ছে তাপ হচ্ছে হিট ট্রান্সফার করতে পারতো। আর যে হচ্ছে অ্যাডিয়াবেটিক সে হচ্ছে তাপ এদিক ওদিক ট্রান্সফার করতে পারতো না, এপার ওপার যাইতো না। তাহলে এইখানে আমি যে ওয়ালটা ইউজ করব সেটা হবে ডায়াথার্মিক। ডায়াথার্মিক ওয়াল ইউজ করার ফলে কি হবে বলো তো? ডায়াথার্মিক ওয়াল ইউজ করার ফলে তুমি যখন প্রেশার দিবা ওর টেম্পারেচার একটু বৃদ্ধি পাবে। তুমি যখন উপর থেকে প্রেশার দিচ্ছ, ভলিউম একটু কমলো, তখন তার কি হলো? টেম্পারেচার একটু বৃদ্ধি পাবে। টেম্পারেচার বৃদ্ধি পাওয়া মানে আসলে কি? ওর অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাওয়া, বা হচ্ছে ওর ভিতরে যে তাপ আছে সেই তাপের পরিমাণটা বৃদ্ধি পাওয়া। কিন্তু এটা যদি ডায়াথার্মিক ওয়াল হয়, কি করবে সে? এই ওয়ালটা প্রথমত হিটটা অ্যাবজর্ব করে নেবে এবং পাশে যে সারাউন্ডিংস, তোমার যে বাতাস আছে বা সারাউন্ডিংস যাই থাকুক, সেখানে সে হিটটাকে রিলিজ করে দেবে। বুঝলাম ব্যাপারটা? তুমি যদি টেম্পারেচার অল্প একটু বাড়লো, তুমি যদি ওকে পর্যাপ্ত সময় দাও এই ডায়াথার্মিক ওয়াল হয়ে বের হওয়া যাওয়ার জন্য, তাহলে কি হবে? টেম্পারেচার কখনোই বৃদ্ধি পাবে না। তুমি এই ধরো 25-এ আছে, ধরো এটা হচ্ছে 25°C আছে, ভিতরে তাপমাত্রা 25°C। তুমি উপর থেকে একটু প্রেশার দিছো, ভলিউম একটু কমছে, 26 হয়ে গেছে। তুমি একটু টাইম দিছো ওকে, একটু সময় দিছো, সে সময়ের ভিতরে সে হচ্ছে ডায়াথার্মিক ওয়াল ভেদ করে হিটটা পাস হয়ে গেল, আবার সে 25-এ নেমে আসবে না? আচ্ছা, তারপরে তুমি আরেকটু প্রেশার দিলা, তারপরে ভলিউম আর একটু কমলো, টেম্পারেচার 25 থেকে আবার 26 হয়ে গেছে। তখন তুমি কি করবে? তাকে আবার সময় দিবা, সময় দিলে সে হচ্ছে ডায়াথার্মিক ওয়াল হয়ে বের হয়ে আসবে। ব্যাপারটা কি তাহলে? তার মানে বোঝা যাচ্ছে যে বারবার যেহেতু আমাকে একটু সময় দিতে হচ্ছে, তাহলে একটা কাজ করি, আমি বারবার ওকে প্রেশার দিয়ে তারপর থেমে না যাই, আমি একটা কাজ করি, আমি হচ্ছে পুরো প্রসেসটাকে এতই স্লোলি করব, পুরো প্রসেসটাকে আমি এতই স্লোলি করব যে অল্প একটু টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যাতে পর্যাপ্ত সময় পায় ও হচ্ছে তাপটা বের করে দেওয়ার জন্য। বুঝছি ব্যাপারটা? আর যদি তুমি হচ্ছে পর্যাপ্ত সময় ওকে না দাও, যদি তুমি উপর থেকে প্রেশার দিতেই থাকো, ডায়াথার্মিক ওয়াল ব্যবহার করো, তখন লাভ হবে না। কারণ এই ডায়াথার্মিক ওয়ালেরও তো একটা ক্যাপাসিটি আছে হিট বের করা, ওরও তো একটা রেট আছে। যেই রেটে তোমার এখানে তাপ বৃদ্ধি পাচ্ছে, সেই রেটে যদি ও রিলিজ করতে না পারে তাপ, তাহলে কিন্তু কাজ হবে না। সেই কারণে ওর এখানে যে পরিমাণ হিট জেনারেট হচ্ছে, সেই পরিমাণ হিট রিলিজ করে দেওয়ার মতন টাইম তাকে দিতে হবে। এই টাইম দেওয়ার কারণেই এই প্রসেসটা স্লো হয়ে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আইসোথার্মাল প্রসেস স্লো হয়, স্লো করতে হয়, স্লোলি কাজ করতে হয়। তার মানে তোমার যদি পরীক্ষার প্রশ্নে যদি তুমি কোথাও দেখো যে স্লো প্রসেস কিংবা হচ্ছে ধীর গতিতে কৃত প্রক্রিয়া, সাথে সাথে বুঝে নিতে হবে সেটা হচ্ছে আইসোথার্মাল প্রক্রিয়া। আরও একটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল ব্যবহার করার কথা বলবে। যদি বলে যে ডায়াথার্মিক ওয়াল ব্যবহার করা হয়েছে, তাহলেও এটা আইসোথার্মাল প্রসেস। যদি বলে স্লো প্রসেস, তাহলেও এটা আইসোথার্মাল প্রসেস। আর যদি দুইটা একসাথে থাকে তো কথাই নেই। তাহলে 3 এবং 4 নাম্বার পয়েন্ট হিসেবে আমি কি লিখবো? একটা হচ্ছে স্লো প্রসেস এবং হচ্ছে ডায়াথার্মিক ওয়াল ইউজ করতে হবে। স্লো প্রসেস, এই দুইটা হচ্ছে এই সিস্টেমের জন্য কিওয়ার্ড। স্লো প্রসেস আর কি জানি বললাম? ডায়াথার্মিক ওয়াল। ডায়াথার্মিক ওয়াল, আচ্ছা, ডায়াথার্মিক ওয়াল। এখন ঘটনা হচ্ছে যে তাহলে এর পরবর্তী কাজ কি হবে? পরবর্তী কাজ হবে যে এইখানে প্রেশার এবং ভলিউমের মধ্যে যে অন্তঃসম্পর্কটা কাজ করতেছে, সেটা নিয়ে আমার একটু হিসাব নিকাশ করতে হবে। তো সেটার জন্য দেখা যাচ্ছে যে টেম্পারেচার কনস্ট্যান্ট, এটা তো কথা শেষ। তার মানে হচ্ছে পুরো সিস্টেমে কাজ করার পরে যদি তোমার এইখানে ধরো প্রথমে ছিল পিস্টন এই জায়গায়, পরের পিস্টনটা এইখানে এসে পৌঁছায়, ধরো এটা হচ্ছে পরবর্তী অংশের, এটা ধরো কাল্পনিক অংশ, তার পরবর্তীতে সে হচ্ছে এখানে এসে পৌঁছাইছে, তখন তোমাকে কি করতে হবে? এইটুকের জন্য তোমার হচ্ছে টেম্পারেচার গুলা কিংবা ভলিউমের চেঞ্জ, তারপরে এখান থেকে পর্যন্ত আসতে কৃত কাজ, এগুলো হিসাব করা লাগতে পারে এই সিস্টেমে। যদি উপর থেকে প্রেশার দিয়ে জিনিসটাকে নামাও, যদি রিলিজ করো, তাহলে একই ঘটনা ঘটবে, রিভার্স প্রসেস, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সেটার জন্য কি হবে? প্রেশার রিলিজ হবে এবং হচ্ছে ভলিউমের চেঞ্জটা পজিটিভ হবে। ভলিউম আগে কম ছিল, বেশি হয়ে যাবে। ভলিউম এখন কম আছে, যে প্রসেসটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, যে এখানে ভলিউম বেশি আছে, ভলিউমটা পরে কমায় দিচ্ছি আমি। তার মানে V2 ছোট, V1 বড়, মানে একটা ব্যাপার। V2 বড়, V2 ছোট আর V1 বড়। আর যদি তোমাকে T1 T2 এর কথা বলি, T1 T2 কি? টেম্পারেচার 1 আর টেম্পারেচার 2। টেম্পারেচার 1 এবং 2 কি হবে? যেহেতু টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়ই নাই, তাহলে টেম্পারেচার 1 এবং টেম্পারেচার 2 সেম।
যদি T1 এবং T2 সমান হয় তাহলে T2 মাইনাস T1 কত বলো তো? T2 মাইনাস T1 হিসেবে আমরা DT জানি, সেই DT হবে 0। বুঝছি ব্যাপারটা? DT যদি 0 হয়, কথাটা বলো বুঝো তো, যদি টেম্পারেচার পরিবর্তন না হয়, এটা কিন্তু গ্যাস ছিল, মনে রাখো আমরা কিন্তু গ্যাস নিয়ে কথা বলতেছি, যদি গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ না হয়, ওর কি স্টেট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। আমরা কিন্তু বলছিলাম যে গ্যাসের ক্ষেত্রে স্টেট চেঞ্জ হওয়ার কোনো কাহিনী ঘটে না। কাহিনী ঘটে যদি তুমি ওখান থেকে হিট রিলিজ করো, তাহলে হিট যদি টান দিয়ে নাও তাহলে হচ্ছে ওর ভিতর থেকে ও হচ্ছে স্টেট চেঞ্জ করে তরল হতে পারে, কিন্তু ওকে যদি তুমি হিট দাও তাহলে ওর হচ্ছে হিটটার ওর হচ্ছে কি বলে স্টেট চেঞ্জ হওয়ার মতন কোনো ঘটনা ঘটে না ওর ভিতরে। এবং আমরা যে প্রসেসগুলো নিয়ে এখানে কথা বলবো সেখানে কোনোটাতে স্টেট চেঞ্জ হওয়ার ঘটনা ঘটবে না। যদি ওর ভিতরে তার অবস্থার পরিবর্তন না হয় তাহলে ওর অভ্যন্তরীণ শক্তি কি দ্বারা নির্দেশ করবে? একমাত্র তার গতিশক্তি দ্বারা। এবং এই গতিশক্তি আমরা কীভাবে মেজার করি? গতিশক্তি মেজার করি হচ্ছে টেম্পারেচার দিয়ে। তাহলে টেম্পারেচারের চেঞ্জ দিয়ে আমি নির্ণয় করবো হচ্ছে যে কোনো অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, তাহলে কি ওর ভিতরে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হওয়ার কথা না। তার মানে এখানে ডিটি সমান যেভাবে 0, ডিইউ সমানও 0 হবে এই প্রসেসের জন্য। আইসোথার্মাল প্রসেসে ডিইউ সমান 0, বুঝলাম? আচ্ছা, তাহলে এখানে আমি হচ্ছে কি করব, প্রথম লটা অ্যাপ্লাই করে দেখি। আমাদের প্রথম ল, অ্যাপ্লাইং ফার্স্ট লু, ওই যে প্রথম ল হচ্ছে কি বলে, এই যে থার্মোডাইনামিক্সের প্রথম ল অ্যাপ্লাই করবো আমরা এখানে। অ্যাপ্লাইং ফার্স্ট ল অ্যাপ্লাই করলে কি দেখা যায় দেখো তো। ফার্স্ট ল হিসেবে আমাদের জন্য ছিল ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি, বা হচ্ছে এটাকে তুমি ডিডাব্লিউ হিসেবে লিখতে পারো, কৃতকাজ। এখন এইটার মধ্যে থেকে আমরা প্রমাণ করে আনলাম যে যেহেতু টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি, তার মানে ওর অভ্যন্তরীণ গতিশক্তিরও কোনো চেঞ্জ হয়নি। অভ্যন্তরীণ গতিশক্তির যদি চেঞ্জ না হয়, এখানে অভ্যন্তরীণ বিভব শক্তি চেঞ্জ হওয়ার কোনো ঘটনা ছিলই না, এবং গতিশক্তিও চেঞ্জ হয়নি। তাহলে গতিশক্তির যদি চেঞ্জ না হয় এবং বিভব শক্তি যদি নাই থাকে ওইখানে কাহিনী, তার মানে ওইখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। অভ্যন্তরীণ শক্তিটা আছে ওর ভিতরে, কিন্তু ওর পরিবর্তনটা হয়েছে শূন্য। আমরা তো পরিবর্তন নিয়ে কাজ করি এখানে, শুধুমাত্র ওই শক্তিটা নিয়ে কাজ করি না, আমরা কাজ করি পরিবর্তন নিয়ে। তার মানে ওর আগে যা ছিল এখনো তাই আছে, সে কারণে ডিইউ সমান 0। তাহলে এইটার ভ্যালু আমি লিখবো 0। তাহলে কি পাচ্ছি? ডিকিউ সমান হচ্ছে পিডিভি। আচ্ছা, ডিকিউ সমান পিডিভি, এই কথাটাকে আমরা যে উদাহরণগুলো দেখছিলাম সেটার সাথে একটু রিলেট করো তো। প্রথমত হচ্ছে তোমার টি শার্ট কেনার কথা ভেবে দেখো, যে টি শার্ট কেনার সময় কি হয়েছিল? ডিকিউ সমান ছিল তোমার বাবা তোমাকে কত টাকা দিয়েছে, এবং এই পিডিভি বা ডিডাব্লিউ যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে তুমি কি পরিমাণ, মানে কত টাকা দিয়ে তুমি হচ্ছে টি শার্টটা কিনলাম। এর মাঝখানে ডিইউ সংখ্যাটা কি ছিল? যে তোমার যাতায়াতের খরচটা। এখন দেখো তো তোমার যাতায়াতের খরচ শূন্য হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে তোমার বাবা তোমাকে যত টাকা দিছিল পুরো টাকাটাই তুমি একটা টি শার্ট কেনার জন্য ব্যবহার করে ফেলছো। তার মানে বলো তো তোমার এখানে কাজের মাত্রাটা কিরকম? তুমি যা দিছিল তোমার বাবা পুরোটাই তুমি ইনভেস্ট করে একটা ভালো টি শার্ট কিনতে পারছো, তাই না? এটার মানে হচ্ছে যে তোমার এখানে এফিসিয়েন্সি 100%। তুমি যে পরিমাণ শক্তি তোমার বাবা তোমাকে দিছে সেই পুরো শক্তিটাকে তুমি কাজে লাগাইছো। অর্থাৎ যদি কোনো সিস্টেমে এই ঘটনা ঘটে, এই আইসোথার্মাল প্রসেস ঘটে, সেখানে তোমাকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি দেওয়া হবে পুরো শক্তিটা কাজে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই যন্ত্রের ক্ষেত্রে বা ওই পাম্পের ক্ষেত্রে বা যাই বলো সেটার জন্য, বা ওই প্রসেসের ক্ষেত্রে এফিসিয়েন্সি হবে 100%। কারণ তুমি যেই পরিমাণ শক্তি দিচ্ছ পুরোটাই হচ্ছে ভলিউম চেঞ্জের জন্য কাজে লাগতেছে, এবং ভলিউম চেঞ্জটাকে আমরা কি হিসেবে দেখি? কাজ হিসেবে দেখি। যদি তোমাকে এখন বলা হয় যে পাতিলের ক্ষেত্রে এই কাহিনীটা কি, পাতিলের ব্যাপারটা হচ্ছে যে ওই পাতিলের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যে তুমি এখান থেকে উপর থেকে পানিতে আস্তে আস্তে চাপ দিচ্ছ, চাপ দেওয়ার ফলে কি হচ্ছে? পানি টেম্পারেচার একটু বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু ওই যে তোমার পাতিল তো অ্যালুমিনিয়ামের, ও তো ডায়াথার্মিক ওয়াল, ও হচ্ছে হিট রিলিজ করে বের করে দিচ্ছে। তার ফলে যেটা হচ্ছে যে ওর ভিতরে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু ওর ভলিউম ঠিকই কমতেছে। ভলিউম কমা কিংবা ভলিউম বাড়া, এটাই ছিল আমাদের জন্য কিন্তু কাজের মানে কাজ, যে আমার ঢাকনাটা উপরে নিচে উঠতেছে কিনা, তাই না? যদি এখানে তোমার ঢাকনা উপরে নিচে ওঠে তাহলে হচ্ছে আমরা কাজ বলবো। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না যে ওকে 100 ডিগ্রিতে নিয়ে যে আমি পানি ফুটাবো। আমার উদ্দেশ্য ছিল হচ্ছে ঢাকনা উপরে নিচে হচ্ছে কিনা সেটা দিয়ে আমি কাজ মেজার করতেছিলাম। আমরা এখানে মেজার করতেছিলাম আমাদের টি শার্টের দাম আমরা কত বেশি এফিসিয়েন্ট রাখতে পারি। আমরা ডিইউ সমান 0 বানাইছি, টেম্পারেচারের চেঞ্জকে 0 বানায়, তার ফলে যেটা হয়েছে আমার পুরো শক্তিটা আমি কাজে রূপান্তর করতে পারছি। বুঝছি ব্যাপারটা? সহজ ছিল। আচ্ছা, এবার এই জিনিসটা আমাকে কি দেখতে হবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিরকম হয়।
আমরা তো ডি এই যে ভ্যারিয়েবলগুলো ছিল, যে টি কনস্ট্যান্ট ছিল, কিউ নিয়ে কাজ করতে হবে না, কারণ কিউ যে পরিমাণ কিউ দিব সেটাকে ওই পিডিবিতে রূপান্তর করে ফেলবে। কিন্তু আমার কাজ করতে হবে পি এবং ভি নিয়ে। পি এবং ভি নিয়ে কি কাজ? পি এবং ভি নিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের মধ্যকার যে আমি যে পরিমাণ প্রেশার দিচ্ছি সেই পরিমাণ প্রেশারের জন্য ভলিউম কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা একটু হিসাব করে দেখতে হবে। মানে নির্দিষ্ট প্রেশারের জন্য নির্দিষ্ট ভলিউম কত হয়, সেটার চেঞ্জটা কিভাবে হয় সেটা তোমাকে ভাবতে হবে। আচ্ছা, তোমার মনে করে দেখো তো, তোমরা কিন্তু এটা পড়ে আসছো, বয়েলের সূত্রে কি ছিল? বয়েলের সূত্রে বলা হয়েছিল যে স্থির স্থির তাপমাত্রায় কি ছিল, প্রেশার এবং ভলিউম হচ্ছে একজন আরেকজনের ব্যস্তানুপাতিক, এরকম একটা সম্পর্ক ছিল। এখানেও ঘটনাটা তাই, এখানেও প্রেশার এবং ভলিউম একজন আরেকজনের ব্যস্তানুপাতিক হবে। এবং কি হবে বলতো, তুমি যত বেশি প্রেশার দিবা ভলিউম তত কম হবে, এটাই তো ব্যস্তানুপাতিক হয়ে গেল। প্রেশার বেশি ভলিউম কম, ভলিউম কম প্রেশার বেশি, অথবা ভলিউম বেশি প্রেশার কম, এরকম একটা ব্যাপার। ভলিউম যদি বাড়তে থাকে তার মানে হচ্ছে প্রেশার রিলিজ করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে পিভি এর মধ্যকার সম্পর্কটা বুঝলাম। এটাকে হচ্ছে একটা ইন্ডিকেটর বা হচ্ছে এটাকে একটা ইকুয়েশন বলা যায়। আইসোথার্মাল প্রসেসের জন্য ইকুয়েশন হবে পি সমানুপাতিক 1/v হচ্ছে কনস্ট্যান্ট। এটার ইকুয়েশন কই লিখবো? আচ্ছা, অ্যাপ্লাইং ফার্স্ট ল, এগুলো তো তুলে ফেলছি, তাহলে এটা মুছে দিলাম। এটা যদিও রিক্যাপ করার জন্য দরকারি ছিল, কিন্তু আমাদের আরো জিনিসপত্র লিখতে হবে, তো মুছে দেওয়াই ভালো। আচ্ছা, আমরা যে ইকুয়েশনের কথা বলতেছিলাম, এর ইকুয়েশন ফর্ম করব। তাহলে ইকুয়েশন ফর্ম করলে যেটা পাওয়া যায়, ইকুয়েশন হবে ওর জন্য পি সমানুপাতিক 1/v। তার মানে এখান থেকে বলা যায় পি ভি সমান হচ্ছে কনস্ট্যান্ট হবে। পি ভি সমান কনস্ট্যান্ট, এটা হচ্ছে ওর জন্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা দেখতে কিরকম একটু বলো তো? ইকুয়েশনটা দেখতে হচ্ছে, যদি এই অক্ষ বরাবর তুমি প্রেশার এবং এই অক্ষ বরাবর ভলিউম নাও, তাহলে হচ্ছে তুমি কি পাবা? পিভি সমান হচ্ছে কনস্ট্যান্ট, এরকম একটা গ্রাফ দেখা যাবে। এই গ্রাফের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত লিখে রাখি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দরকার নেই। আয়তাকার অধিবৃত্ত ছাড়াও এটার আরো একটা নাম আছে, বলো তো? এই পুরো প্রসেসের জন্য টেম্পারেচার সেম না, এটাকে আইসোথার্মাল কি বলে, আইসোথার্মাল কার্ভও বলা হয়। আইসোথার্মাল কার্ভ, আয়তাকার অধিবৃত্ত বা হচ্ছে সমষ্ণ রেখা বলা হয়। আয়তাকার অধিবৃত্ত মানে ম্যাথমেটিক্যাল নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, আর ফিজিক্সের ভাষায় ওর নাম হচ্ছে তোমার আইসোথার্মাল কি বলে, আইসোথার্মাল কার্ভ অথবা আইসোথার্মাল গ্রাফ, অথবা তুমি এটাকে বলতে পারো সমষ্ণ রেখা। আচ্ছা, পিভি সমান হচ্ছে এই সমষ্ণ রেখাটা পাইলাম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটার হচ্ছে কি বলা যায়, ইন্ডিকেটর ডায়াগ্রামও হচ্ছে এটাই, আর এটা ছিল ওর ইকুয়েশন। আর ইন্ডিকেটর ডায়াগ্রাম পেয়ে গেছি আমরা, এটা দিয়ে হচ্ছে ডায়াগ্রামটা বোঝা যাচ্ছে যে এখানে কি ঘটনা কিভাবে ঘটে। যদি তোমার প্রেশার বেশি থাকে, দেখো আচ্ছা এখানে হচ্ছে প্রেশার বেশি ভলিউম কম, এই অংশটা খেয়াল করো। এই অংশটার জন্য দেখো অল্প ভলিউম প্রেশার বেশি, তার মানে ভলিউম যদি কম হয় তার মানে জিনিসটার প্রেশার বেশি, যে এখানে যত ভলিউম যত কম হবে প্রেশার তত বেশি দিতে হবে। আচ্ছা, আর যদি এইখানে খেয়াল করো, যেখানে ভলিউম বেশি এখানে দেখো প্রেশারটা নিচে নেমে চলে আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তার মানে হচ্ছে প্রেশার যদি বেশি হয় আমার ভলিউম কম হবে, প্রেশার যদি কম হয় তাহলে আমার ভলিউম বেশি হবে। এই সহজে এই জিনিস থেকে বোঝা যায়, ওটা নিয়ে কোনো বিশেষ ঝামেলা কিছু নেই। কিন্তু এখান থেকে আমাদের যে কাজটা করতে হয়, যে তুমি এখান থেকে কিন্তু পেয়ে গেছো পিভি সমান হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে আরো একটা সূত্র দিয়েও তোমাকে ম্যাথ দিতে পারে, সেটা হচ্ছে P1V1 সমান হচ্ছে P2V2। এটা কিন্তু এইখানেও খাটবে, P1V1 সমান হচ্ছে P2V2, এই জিনিসটা কাজে লাগতে পারে। আচ্ছা, কাজে লাগতে পারে কি? আচ্ছা, এবার যে জিনিসটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে এদের মধ্যে কৃতকাজ বের করা যায়। কৃতকাজ নাকি আর কিছু বাকি আছে একটু দেখে নিই। আমরা কিন্তু একটা সিদ্ধান্ত চলে আসছি, সেটা কিন্তু ওই যে বলছিলাম যে তুমি যে পরিমাণ শক্তি দিচ্ছ পুরোটাই হচ্ছে কিসে রূপান্তরিত হচ্ছে, কাজে রূপান্তরিত হচ্ছে। তার মানে হচ্ছে এটা একটা 100% এফিশিয়েন্ট প্রক্রিয়া। 100% এফিশিয়েন্ট হিসেবে এটাকে বলা যায় দিস ইজ দ্য প্রসেস দ্যাট মেক্স দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক ফর আস, অথবা দিস ইজ দ্য বেস্ট প্রসেস টু ডু দ্য ওয়ার্ক। দিস ইজ দ্য বেস্ট প্রসেস টু ডু দ্য ওয়ার্ক। আইসোথার্মাল প্রসেসে সর্বোচ্চ পরিমাণ কাজ পাওয়া যায় সর্বোচ্চ এফিসিয়েন্সি নিয়ে। আচ্ছা, এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাকে কার্ভ থেকে আমাকে বের করতে হবে এখানে কৃত কাজ করতে হবে। এমনিতে আমার ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখে নিই, তারপর গ্রাফে যদি আমাকে দেয় গ্রাফ সলভ করতে, তাহলে কি করতে হবে সেটা একটু দেখে নিই। প্রথমত আমরা জানি কৃত কাজ সমান, জানতাম আমরা কি কৃত কাজ ডাব্লিউ সমান আমরা জানতাম এফএস, তো আমাদেরকে প্রমাণ করে দেখানো হয়ে গেছে অলরেডি, এটা সমান P
পি ইন্টু ভি হয়, এই ভিটা হচ্ছে ভলিউম পিভি, পি ইন্টু ভি হিসেবে আমরা এখানে পাইছিলাম। এখন তোমাকে যদি বলা হয় ডিডাব্লিউ বা অল্প পরিমাণ কাজ, সেটার জন্য ডিডাব্লিউ সমান আমরা পাইছি পি ডিভি, এটা দিয়ে তো আমরা কাজ বুঝাইছি। তার মানে আমাকে এই ডাব্লিউ কে ইন্টিগ্রেশন করতে হবে দুই পাশেই এবং ভি এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে এই সমীকরণ নিয়ে কাজ করা যাবে ইজিলি, বেশি সমস্যা হবে না। তাহলে আমার জন্য কৃত কাজের ইকুয়েশন হবে, এটা থাকে এখানে, এটা যেহেতু লাগবে আমাদের পরবর্তীতে, ডিডাব্লিউ আমাদের যে জিনিসটা করতে বলবে যে আমরা কিন্তু এখানে প্রেশারটাকে মোটামুটি ভাবে অপরিবর্তনীয় ধরে নিই, বা প্রেশারটা যে চেঞ্জটা সেটাকে আমরা এই প্রেশারে যে চেঞ্জ হবে সেটা আমরা ভি এর সাপেক্ষে ক্যালকুলেট করি কনস্ট্যান্ট দিয়ে। তাহলে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে, যে তোমাকে যদি বলা হয় যে প্রসেসের ভিতরে তাপমাত্রা স্থির রেখে শুধুমাত্র বলা হয় যে ভলিউম দ্বিগুণ করা হয়েছে, ভলিউম 3 গুণ করা হয়েছে, তখন তুমি কিভাবে নির্ণয় করবা সেটাই আমরা দেখতে চলেছি। তাহলে দেখো তো এখানে তোমাকে কি বলা হয়েছে, ডিডাব্লিউ সমান আমরা জানি পি ডিভি। এখন আমাকে যদি কাজ বের করতে বলা হয়, কাজের পরিমাণ, আমি তাহলে ইন্টিগ্রেশন করি, 0 থেকে ডাব্লিউ পর্যন্ত কাজ হবে ডিডাব্লিউ এর মধ্যে, এখানেও বসাই লিমিট হচ্ছে ভি1 থেকে ভি2, ভি1 তোমাকে যাই দেওয়া থাকুক, ভি2 যাই দেওয়া থাকুক, সেভাবে মান বসায় ভি1 ভি2 বসায় তুমি মান বের করতে পারবে। লেখা কি বেশি ছোট হয়ে যাচ্ছে না? দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাচ্ছে, না হলে রেজলিউশন বাড়ায় নাও। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা লিখতে পারি পিডিভি। আচ্ছা, পিডিভি লেখার পরে এখন দেখা যাচ্ছে যে এই পি নিয়ে তো আমার কোনো কাজ নেই, পিটা তো আমরা বুঝতে পারতেছি না, পি এর চেঞ্জটা বের করতে হবে ভি এর সাপেক্ষে, কারণ আমার ইন্টিগ্রেশন করতে হবে ভি এর সাপেক্ষে। এখন দেখো তো এখানে ছিল পিভি সমান কনস্ট্যান্ট, বলো তো পিভি সমান যে কনস্ট্যান্ট আছে, এখান থেকে যদি আমি শুধু পি এর কথা বলতে চাই, পি সমান লেখা যাবে বাই কে বাই ভি। তাহলে এখানে আমি একটা কাজ করি, আমি পি এর বদলে লিখি কে বাই ভি, এখানে তো ডাব্লিউ চলেই আসলো, আর এখানে আসলে হচ্ছে ভি1 থেকে ভি2 পর্যন্ত, আর ইন্টিগ্রেশন হচ্ছে কে বাই ভি ডিভি, এইভাবে। তারপরের লাইন কি হবে, এটা তো কাজে লাগতেছে না, পরের লাইনটা কি হবে, আমাকে এই কে যেহেতু কনস্ট্যান্ট, কেটাকে বাইরে নিয়ে আসি আগে, কে বাইরে নিয়ে আসলাম, এখানে আসলো আমার 1/v সমান ডি 1/v ইন্টু ভি, আর এখানে হচ্ছে লিমিট বসে দিলাম ভি1 এবং ভি2। এখন দেখো তো আমরা জানি যে কি ছিল, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে, ln 1/x এর ইন্টিগ্রেশন হবে তাহলে ln x। আচ্ছা, তাহলে এখানে তোমার আছে হচ্ছে v দ্বারা 1/v আকারে আছে, 1/v এর ইন্টিগ্রেশন v এর সাপেক্ষে, তাহলে কি করতে হবে, আমাকে ln v নিতে হবে, ln v নিয়ে নিব আমরা লিখব k সমান k, এবং এখানে থাকবে হচ্ছে ln v লিমিট বসাবো v1 থেকে v2 পর্যন্ত। এবার k সমান একটা জিনিস খেয়াল করো তো, k সমান হচ্ছে তোমার কি ছিল আগে, pv, k সমান আমরা জানতাম pv। আচ্ছা, k থাকুক, k এর মান পরে বসাই, সমস্যা নেই, pv তো আগের জিনিসই চলে আসবে, এটা পরে বসাই। k আসলো, আর এখানে আসলো আমার ln, প্রথমে আপার লিমিট বসাবো v2 মাইনাস আসবে ln v1। এই ln যদি এরকম বিয়োগফল আকারে থাকে, এটাকে কি লেখা যায়, ভাগ আকারে লেখা যায় কিভাবে, k ইন্টু ln v2 বাই v1, বুঝছি ব্যাপারটা, v2 বাই হ্যাঁ দেখা যাচ্ছে, k ইন্টু ln v2 বাই v1। কিন্তু এখানে একটা কথা বলো তো আমাকে, আমি যদি k এর পরিবর্তে, এই k এর পরিবর্তে আমি যদি pv বসাই দিই, তাহলে কি ঘটনা ঘটবে, w সমান, এখন এই k এর পরিবর্তে যদি আমি বসাই দিই pv ln v2 বাই v1, এইখানে এই v এর মানে কি বলো তো আসলে, এটা কোন v, এটা v1 নাকি v2? এটা মূলত নর্মালি আমার যতদূর ধারণা এটা v1 হয়, কিন্তু আমরা এই v1 v2 এর মধ্যে কাহিনী না করতে যাই, সেটার থেকে সবথেকে ভালো হয় হচ্ছে, কারণ অনেক সময় তোমাকে দেওয়া থাকে না আসলে ভলিউমটা, তোমাকে বলে যে ভলিউম দ্বিগুণ হয়ে গেছে, ভলিউম যদি দ্বিগুণ হয়ে যায় তখন v2 বাই v1 এর ভ্যালু 2 পাওয়া যায় আরামসে, কিন্তু তোমার যদি v এর ভ্যালু কই বসাবে তুমি, সেখানে তো ভলিউম দেওয়াই নেই, বলছে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু ছিল কত আসলে সেটা তো তুমি জানো না। সেই কারণে এই কাজটা pv ln v2 বাই v1 দিয়ে করা যায় না। তোমাকে একটা জিনিস ওইখানে নিয়ে আসতে হয়, আদর্শ গ্যাসের কাহিনী, এগুলো কিন্তু আদর্শ গ্যাসের জন্য সব সূত্রগুলো। তাহলে আদর্শ গ্যাসের কাহিনী অনুযায়ী এখানে তোমাকে নিয়ে আসতে হয় pv ইকুয়ালস nRT, জানতাম আমরা, nRT এর ভিতরে খেয়াল করো তো n মোল সংখ্যা, এখানে কত মোল আছে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, দরকারই নেই, ওটা কোনো ভাবার চিন্তা করারই দরকার নেই, আর আছে তোমার হচ্ছে কি nRT, T
টি হচ্ছে দেখো তো পুরো সিস্টেমের জন্য টি যেহেতু কনস্ট্যান্ট, তার মানে পুরো সিস্টেমটা যেই টেম্পারেচারের ভিতরে করা হয়েছে সেই টেম্পারেচারটা নিয়ে নিলেই হবে না, আর কিছুই লাগবে না তোমার জন্য। ওখানে V1 V2 এর কোনো কনসেপ্ট আনাই দরকার হয় না। তোমার যে টেম্পারেচার দেওয়া থাকবে, রুম টেম্পারেচার বলে 25, যদি কি বলে আদর্শ বলে তাহলে হচ্ছে রুম টেম্পারেচার বলে 25, হ্যাঁ। আর যদি প্রমাণ তাপমাত্রা চাপে বলে বা STP বলে তাহলে হচ্ছে 0 নিয়ে কাজ করবা। তাহলে এই PV এর বদলে তোমাকে যে ইকুয়েশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে W ইকুয়ালস nRT ln V2 বাই V1। আর এখান থেকে আরও একটা ইকুয়েশন ছিল না, PV কনস্ট্যান্ট। এই দুইটা ম্যাথ এখান থেকে থাকতে পারে, আর কিছুই নেই বলতে গেলে। হ্যাঁ, এই লাল লাইনে দুইটা ম্যাথ, আর কিছু আছে কি একটু দেখে নিই। না, আর কিছুই নেই। আচ্ছা, তাহলে আমরা কাজের মান পেলাম। ও আচ্ছা, গ্রাফের কথা বলতেছিলাম, গ্রাফের কথা বলবো। আচ্ছা, আমরা আবার একটু রিক্যাপ করে নিই যে প্রথমে বলা হয়েছিল কি, যে এটা একটা এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা আমাদের স্থির রাখার একমাত্র উপায় হচ্ছে কাজটাকে আমরা স্লোলি করব, কারণ আমি যদি অল্প একটু টেম্পারেচার বৃদ্ধি করি, সেই অল্প একটু তাপশক্তি সে হচ্ছে রিলিজ করে দিল। যদি আমি দ্রুত কাজটা করি তাহলে যেটা হবে, টেম্পারেচার দ্রুত ইনক্রিজ করবে, সেই রেট টেম্পারেচার ইনক্রিজ করার বা ভিতরে তাপ জমা হওয়ার যে রেট, সেই রিলিজের রেটটা তার সমান নাও হতে পারে। দেখা যাচ্ছে এটা অল্প অল্প অল্পভাবে তাপ রিলিজ করতেছে, সেজন্য আমার জন্য কাজটা হবে না এফিশিয়েন্ট, কারণ ওখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার স্থির রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হলো, স্লো প্রসেস নিতে হলো। এবং আরও একটা জিনিস কি, স্লো প্রসেস ছাড়াও আমাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হলো, সেটা হচ্ছে যে এই ওয়ালটা যাতে ডায়াথার্মিক হয়। তার মানে এখানে পরিচয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল হতে হবে এবং আরেকটা হতে হবে এখানে স্লো প্রসেস। দুইটা জিনিস দিয়ে আমি আইসোথার্মাল প্রসেসকে চিনতে পারি। আচ্ছা, এখানে টেম্পারেচার চেঞ্জ হবে না, প্রেশার, ভলিউম, হিট কন্টেন্ট চেঞ্জ হতে পারে। তারপরে আমরা দেখছি হচ্ছে যে ইন্ডিকেটর ইকুয়েশন ছিল ওর জন্য, এই যে ইকুয়েশন ছিল P সমানুপাতিক 1/V, মানে হচ্ছে P এবং V ব্যস্তানুপাতিক। যদি P বৃদ্ধি পায় প্রেশার বৃদ্ধি পায়, ভলিউম কমবে, ভলিউম কমলে প্রেশার বৃদ্ধি পাবে, এরকম একটা ব্যাপার। ওইখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। কনস্ট্যান্টের ভ্যালু কত সেটা তোমার জানার দরকারই নেই, কোনো ভাবারই দরকার নেই। যে কোনো কনস্ট্যান্ট এক এক সিস্টেমের জন্য কনস্ট্যান্ট এক এক রকম হবে। PV সমান হচ্ছে K, পেয়ে গেছি। PV সমান K এর যদি তুমি গ্রাফ বসাও, বা যে কোনো সিস্টেমের জন্য তুমি গ্রাফ ইউজ করো, গ্রাফ বসাও, দেখবে যে এরকম একটা কার্ভ পাইছো। সেই কার্ভের জন্য এই কার্ভটাকে বা ইকুয়েশনের সাপেক্ষে এই কার্ভটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত বা হাইপার বা কি বলে রেক্টেঙ্গুলার প্যারাবোলা। আচ্ছা, এটা ছাড়াও এর একটা বিশেষ নাম আছে, এটা তো বললাম ম্যাথের নাম। ফিজিক্সের নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে সমষ্ণ রেখা বা আইসোথার্মাল কার্ভ বা আইসোথার্মাল গ্রাফ। এখন এখান থেকে তুমি একটা ইকুয়েশন জানো যে ওয়ার্ক ডান DW সমান হচ্ছে PdV। এখন তুমি যদি V1 থেকে V2 পর্যন্ত তোমাকে ভলিউমের চেঞ্জ বলে দেওয়া থাকে, তাহলে তুমি সেখান থেকে কাজের মান কিভাবে নির্ণয় করতে পারো? এই যে দেখো, V1/V2 করব, P এর বদলে আমরা কি V এর সাপেক্ষে P এর মান তো আমরা অ্যাকচুয়ালি জানি না, আমাদের V এর চেঞ্জগুলো দেওয়া থাকে। Pটাকে আমরা নির্ণয় করব হচ্ছে কনস্ট্যান্টের সাথে হিসাব করে, তাহলে K/V লিখে দিই। আসলে এই কনস্ট্যান্টটা কত বলো তো? কনস্ট্যান্টটা শেষ পর্যন্ত দেখা যায় nRT, ওই কনস্ট্যান্ট হচ্ছে nRT, PV সমান nRT, এটাই তো হয় সত্যি, আর এটাই হবে আর কি। তাহলে দেখো যে P কে আমি চেঞ্জ করে লিখলাম K/V আকারে, Kটাকে বাইরে নিয়ে আসলাম যেহেতু কনস্ট্যান্ট ছিল। 1/V ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে ln x। সেখান থেকে আনলাম না ln v, V2 এবং V1 হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিছি। এগুলো যদি বিয়োগ আকারে থাকে ln, তাহলে হচ্ছে এটাকে ভাগ আকারে এভাবে একসাথে লেখা যায়। তারপরে k এর ভ্যালু আমি যদি PV বসাই, সেখানে আমাকে যদি ভলিউম হঠাৎ করে বলে দেওয়া থাকে 2 গুণ হয়েছে 3 গুণ হয়েছে, তখন আমি এখানে মান বসাতে পারবো V2/V1 এর, কিন্তু এখানে v এর ভ্যালু বসানো আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমি v এর ভ্যালু কি V1 বসানোর কথা নরমালি, কিন্তু ওই ভিটা আমি পাবো কোথায়? v পাওয়ার দরকারই নেই। ওইখানে যে টেম্পারেচার দেওয়া আছে সেখান থেকে আমরা PV এর পরিবর্তে আমরা যদি nRT নিয়ে কাজ করি, nRT ln V2/V1, তাহলে হচ্ছে আমার জন্য কৃত কাজের হিসাব পেয়ে যাব। এখান থেকে পাবো PV সমান K কনস্ট্যান্ট, এর আগে আলটিমেট দুটো সূত্র। এবার গ্রাফের মধ্যে দেখো, সবসময় যে তুমি সূত্র বসাই দিবা তোমার ম্যাথ হয়ে যাবে এরকম না। এটা গ্রাফের চেহারা এরকম হয়েছে থেকে এরকম, তোমার গ্রাফের চেহারা এরকম না হয় অন্যরকম হতে পারে। যে কোনো আইসোথার্মাল প্রসেসের জন্য বা হচ্ছে যে কোনো PV কার্ভের জন্য তোমাকে হচ্ছে যদি কৃত কাজ নির্ণয় করতে বলে, খেয়াল রাখতে হবে সেখান থেকে কি করব। যদি তোমাকে PV, এটা তো বুঝে ফেলছি, এবার কার্ভের কথা বলি। গ্রাফ থেকে তোমাদের কি কাজ হতে পারে, গ্রাফে কি কাহিনী করতে পারে তোমাকে। গ্রাফের মধ্যে তোমার সাথে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে এই গ্রাফটা দেওয়া থাকতে পারে। আগে বলে নিই যে এই ধরনের ক্ষেত্রে আমরা কি হিসাবে কাজ করছি বলতো, P এবং V নিয়ে, W বের করছি আমরা PV দিয়ে, এবং সেখানে দেখা গেছিল যে DW সমান হচ্ছে PdV। আমরা যে ইন্টিগ্রেশন করছিলাম সেটা হচ্ছে V এর সাপেক্ষে বলতো।
যদি এক্স এর কথা চিন্তা করি তাহলে এক্স এর সাপেক্ষে নর্মালি আমরা ইন্টিগ্রেশনগুলো করি, তখন আসলে কি নির্ণয় করা হয়? তখন হচ্ছে যখন আমরা এই বরাবর ইন্টিগ্রেশন করি, ধরো একটা উপবৃত্ত দেওয়া আছে, এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন, তার মানে আসলে বোঝানো হয় ওইখান থেকে ওই কার্ভ পর্যন্ত যেতে গেলে এক্স অক্ষের উপরে কি পরিমাণ ছায়া ফেলছে, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, তাই তো? যদি তোমাকে এরকম একটা কার্ভের কথা দেওয়া থাকে, এরকম একটা সরলরেখা দেওয়া থাকে, তোমাকে যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলা হয়, তুমি আসলে যে জিনিসটা পাও এইখান থেকে এই পর্যন্ত লম্ব টানার পরে এই ক্ষেত্রফলটা। তাহলে এইবার দেখো তো, এখানে ভি নিয়ে আমরা ইন্টিগ্রেশন করছি, এই ভিটা আছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তার মানে হচ্ছে ভি অক্ষ বরাবর হচ্ছে আমি ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করছি। তার মানে এইখান থেকে আমি যে সূত্রটা পাইছি সেটা আসলে এইরকম, এই অংশটুকুর ক্ষেত্রফল পাইছি, তার মানে কৃত কাজ হবে এই অংশটুকু। যে গ্রাফ দেওয়া আছে সেই গ্রাফের মধ্যে যে চেঞ্জটা, সেই চেঞ্জের জন্য একটা জিনিস খেয়াল করো, এটা হবে হচ্ছে ভি এর উপরে। তো ভি এর উপরে কেন করতে হবে? কারণ তুমি ইন্টিগ্রেশন ভি এর সাপেক্ষে করো, ভি হচ্ছে ভ্যারিয়েবল, তার মানে ভি এর উপরে তোমাকে ছায়া ফেলে দেখতে হবে, উপর থেকে একটা টর্চ মারবা, যেটুকু অংশের উপরে ছায়া পড়বে এই ছায়া ঘেরা অংশটা হবে হচ্ছে তোমার জন্য কৃত কাজের পরিমাপ। তাহলে তোমার কাছে যদি এবার এখন এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, বের করতে পারবা না? ভি আর এই পাশে দিয়ে দিলাম আমি পি প্রেসার। এবার তোমাকে বের করতে বলা হইলো ধরো এইরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, গ্রাফটা দেখতে দুজন আলাদা হয়েছে, কিন্তু তোমাকে যদি এরকম কেস বলা দেওয়া থাকে তুমি কি করবা? এবার হচ্ছে কি শিখছি আমরা যে এক্স অক্ষ বরাবর যদি আমি কি নেই, ওইটার ছায়া নেই, তাহলে হচ্ছে আমার জন্য ওটার কাজ, কৃত কাজ চলে আসে। তার মানে এরকম অংশটা হবে কৃত কাজ, তাই না? এরকম অংশটা এক্স এর উপরে যতটুকু ছায়া পড়ে সেটাকে আমরা কৃত কাজ বলবো না। সবসময় এক্স এর অক্ষর সাপেক্ষে চিন্তা করা যাবে না, ইন্টিগ্রেশন ওয়াই অক্ষের সাপেক্ষেও হতে পারে, কখন সেটা তোমার প্রয়োজন বলে দিবে। আসলে আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন করতে হয়, তার মানে ভি অক্ষ বরাবর তোমাকে নিতে হবে। তার মানে এই যে ছায়াটা দেখো, আমি পি লিখছিলাম এই পাশে এবং ভি দিছি এই পাশে, তার মানে তোমার এবার যে ছায়া নিয়ে কাজ করতে হবে সেটা হলো এই পি এর ওপরে ছায়া না ফেলে আমাকে ছায়া ফেলতে হবে ভি এর ওপরে। এইখানে যতটুকু অংশের ছায়া ঘেরা অঞ্চল পাওয়া যাবে সেটা হবে তোমার জন্য কৃত কাজ। বুঝছি ব্যাপারটা? তাহলে তাহলে গ্রাফে যদি তোমাকে এভাবেও দিতে পারে, উল্টাও দিতে পারে, এবং গ্রাফ সবসময় এভাবেও নাও দিতে পারে, কিন্তু এই নর্মাল কেসেস তোমাদের ইন্টারমিডিয়েটে হচ্ছে ওই যে সূত্র বললাম ওই সূত্র দিয়ে কাজ করে ফেল, ওই কাজ ওই সূত্রও কাজে লাগে না আসলে, ওই সূত্র দিয়েও ম্যাথ আসে না খুব একটা, যদি আসে এমসিকিউতেও ইউজ করতে পারবে, রিটেনেও ওই সূত্রই আসবে। এই জিনিসগুলো কমপ্লেক্স জিনিসগুলো নর্মালি অ্যাডমিশনের জন্য তোলা থাকে। আর আসলে এই জিনিসগুলো কমপ্লেক্স না, কিন্তু আসলে তোমরা যে জিনিসটা দেখে আসছো যে ডিডাব্লিউ সমান পিডিভি করেই তো এটা পাওয়ার কথা ছিল, তাহলে এখানে যদি তোমাকে এখন একটা ট্রাপিজিয়াম এঁকে দেয় তাহলে তোমার একই ঘটনা ঘটবে না? হ্যাঁ, একই ঘটনাই ঘটবে। এবং আরো একটা কথা, যে এইখানে তুমি যেই গ্রাফ নিয়ে কাজ করছো সেটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ছিল, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে ভলিউম এখানে কম ছিল, ভলিউম বাড়তেছে, এটা কিন্তু প্রেসার রিলিজ করা হচ্ছে বা ভলিউম বাড়তেছে এটার জন্য। তাহলে এর মনে হইতে পারে প্রসেসটা উল্টো দিকে গেছে, তখন কি হবে? সেটাকে যদি এই দিকে যায় তাহলে আমরা বলবো হচ্ছে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। ভলিউম বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আইসোথার্মাল, এটাকে কি বলা যায়? এক্সপ্যানশন, আইসোথার্মাল এক্সপ্যানশন। আর যদি তোমার ভলিউম এই পাশে যায় বা হচ্ছে গ্রাফ যদি এই পাশে উঠে তাহলে এটাকে আমরা বলবো আইসোথার্মাল কম্প্রেশন বা আইসোথার্মাল সংকোচন। সংকোচন এবং প্রসারণ, হ্যাঁ, এক্সপ্যানশন আর হচ্ছে তোমার কম্প্রেশন, এই দুইটা ইংলিশ টার্ম মনে রাখতে পারো, কাজে লাগতে পারে। এটা ছাড়া আসলে এই আইসোথার্মাল প্রসেসের ভিতরে খুব বেশি কিছু নেই, এটার আরো ইন ডিটেইলস আছে, নাই কিছু না তা না, কিন্তু আপাতত তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস সবাইকে, অল দ্য ভেরি বেস্ট।